প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক হোসেন আজকে আবারও হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তোমরা ইতিপূর্বে জেনেছো যে তোমাদের 7 তারিখে একটা বিশেষ পরীক্ষা 1-এর আয়োজন করা হয়েছে। তোমরা যারা দিবা শাখার শিক্ষার্থীরা তোমরা আসবে 12টা বাজে, এবং যারা প্রভাতী শাখার শিক্ষার্থীরা তারা আসবে 9টা বাজে। তাহলে আমি তোমাদের সেই বিশেষ পরীক্ষা 1 অর্থাৎ টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের এবার আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসবে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, এবং তৃতীয় অধ্যায় গুণ, আর ষষ্ঠ অধ্যায় গাণিতিক প্রতীক। এই দুইটা অধ্যায় থেকে আসবে সাধারণ প্রশ্ন। তা আমি মোটামুটি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করেছি, এবং সেই সাথে ষষ্ঠ অধ্যায় গাণিতিক প্রতীক সেটারও সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের গুণ নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা এখনও অনলাইনে ক্লাসে যুক্ত হওনি তারা এখনই যুক্ত হয়ে যাও। তা তোমাদের পৃষ্ঠা 43-এর তৃতীয় অধ্যায় গুণ, পৃষ্ঠা 43-এর কিছু সাধারণ প্রশ্ন আছে, আমি আজকে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে তোমার কাছে 100টি 100 টাকার নোট আছে। তোমার কাছে মোট কত টাকার রয়েছে? দেখো, তোমার কাছে 100টি 100 টাকার নোট, অর্থাৎ 100 টাকার নোট 100টি আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখন তুমি যেটা এটা যদি তুমি যোগ আকারে করতে চাও তাহলে কিন্তু তোমাকে এই 100টি 100 টাকার নোট 100 বার কী করতে হবে? যোগ করতে হবে, যেটা অনেক সময় লাগবে। কিন্তু তুমি যদি এটা গুণের সাহায্যে করো, কারণ আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপকে কী বলে? গুণ বলে। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 100টি 100 টাকার নোট সমান কত টাকা হবে? অবশ্যই আমরা 100 গুণ 100 করে দেব। তাহলে দেখো, 100 সাথে 100 তুমি যদি এটা গুণ করো, আমরা সহজ পদ্ধতিতে কিন্তু গুণ শিখেছিলাম। সহজ পদ্ধতিতে গুণ শিখেছিলাম। সেটা কীভাবে শিখেছিলাম? দেখো, এই আমরা যদি এটাকে আমি এখানে তোমাদের একটু রাফ করে দেখাই, 100 100 এটাকে যদি আমি গুণ করি, আমরা জানি সহজ পদ্ধতিতে গুণ হলো তোমার শূন্যগুলিকে আলাদা করে দেওয়া। শূন্যগুলো যা আছে ওগুলো আলাদা করে দিবে। তাহলে দেখো, 1 দিয়ে 1 গুণ করলে কত হয়? 1ই হয়। এখন দেখো এখানে কয়টা শূন্য আছে? 1 2 3 4, 4টা শূন্য। তুমি 4টা শূন্য এইদিকে বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে এখানে আমরা এখন আমাদের ফলাফল পেয়ে গিয়েছি। 1 দিয়ে আমরা কয়টা শূন্য দিব? 1 2 3 4। এটা হলো সহজ পদ্ধতিতে তুমি এই গুণ করে এই অঙ্কটা সমাধান করতে পারবে। তাহলে দেখো, তোমার কাছে 100টি 100 টাকা নোট আছে। তোমার কাছে মোট কত টাকা রয়েছে? তাহলে তোমার কাছে মোট কত টাকা রয়েছে? 10,000 টাকা রয়েছে। কত টাকা? 10,000 টাকা। তোমরা অঙ্কটা তুলে নাও। তোমরা উত্তরটা অবশ্যই ভেবে লিখবে। এরপর দেখো 7 নম্বরটা দেখো, 7 নম্বরে কি বলেছে? 37টি বাক্সের প্রতিটিতে, বাক্স আছে কয়টি? 37টি। 37টি বাক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। 37টি বক্সের প্রতিটিতে, প্রত্যেকটি বলতে এক একটিতে কয়টা করে আছে? 500টি করে আছে। এখন বলেছে এখানে যে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে। বাক্সগুলিতে মোট কতটি টিকিট রয়েছে? তাহলে আগে আমাদের বের করতে হবে একটি বাক্সে। যখনই প্রতিটি থাকবে সেটাকে তোমরা একটি ধরবে। তাহলে একটি বাক্সে টিকিট রয়েছে কয়টি? একটি বাক্সে টিকিট রয়েছে 500টি। অতএব আমার বাক্স কয়টা আছে? 37টি বাক্স। এটা জানতে চেয়েছে যে 37টি বাক্সে কতটি টিকিট রয়েছে। তাহলে আমি এখানে লিখবো 37টি বাক্সে টিকিট রয়েছে। 500 সাথে 37 কি হবে? গুণ হবে, কারণ এটা কি বাড়ছে, তাই না? বাড়লে কি হয়? গুণ হয়। এখন এটা আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। দেখো, ফার্স্ট আমরা কি লিখবো? 37 লিখবো।
তারপর দেখো আমরা জানি শূন্যগুলো সবসময় ডান দিকে হয়, তাহলে 500 আছে, আমি এর সাথে নিচে 5 লিখবো আর শূন্যটাকে আলাদা করে লিখবো। এখন আমি যদি এভাবে দাগ দিয়ে দিই তাহলে দেখো সহজ পদ্ধতিতে কীভাবে গুণ করা যায়। 5 সাতা কত 35-এর 5, হাতে থাকে 3, 3 5 15 আর 3 15 16 17 18, আর এখানে তুমি দুইটা শূন্য নামিয়ে দাও, তাহলে আমার কত হচ্ছে এখানে 18,500টি। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে 18,500টি টিকিট রয়েছে। দেখো তাহলে 37টি বাক্সে কতটি টিকিট রয়েছে টোটাল, এটা আমরা এখন বের করে ফেললাম কীভাবে, গুণের সাহায্যে। যেমন একটি বাক্সে আছে 500টি, তাহলে 37টি বাক্সে কী হবে, আরও বেশি হবে, তাহলে বেশি হলে কী করতে হবে, আমাদের গুণ করতে হবে। আর আমরা গুণের এই সহজ পদ্ধতিটা তোমরা অবশ্যই অঙ্কটা সাজিয়ে লিখবে, কারণ সাজিয়ে না লিখলে কিন্তু হবে না। যেমন দেখো একটি বাক্সে আছে তোমার 500টি, তাহলে 37টি বাক্সে আরও বেশি হবে, কখনোই কম হবে না। তাহলে 500 গুণ 37, তারপর এটার সাথে আমরা গুণ করবো, সহজ পদ্ধতিতে গুণ হলো এই যে 37টা আগে লিখবে আর 500টা 5টা 7-এর ঘরে লিখবে, আর বাকি যে শূন্যগুলো থাকবে সব ডান পাশে দিয়ে দিবে, একটা দাগ দিয়ে দিবে। তারপর আমরা এভাবে গুণ করে শূন্য কয়টা আছে, এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য লিখে দিলাম। আর গুণ তো তোমরা এই সহজ পদ্ধতিতে গুণ তো তোমরা আগে আমি শিখিয়েছিলাম, অঙ্কটা তোমরা তুলে নাও। দেখি আমার সাথে এখন এই মুহূর্তে কারা কারা যুক্ত হয়েছে। হ্যাঁ, আমার সাথে অনেকে যুক্ত হয়েছে। আমি বোর্ডটা মুছে ফেলি। এরপর দেখো 8 নম্বর অঙ্কটা আমরা একটু তুলি। তোমাদের বইতে কিন্তু এটা তোলা আছে, আমি তারপর প্রশ্নগুলো তুলে তারপর তোমাদের আমি অঙ্কগুলো সলভ করাচ্ছি। 8 নম্বরটা দেখো কি বলেছে। রহিমা সেলাই করে প্রতিদিন রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন? দেখো এখানে কি বলা আছে, রহিমা সেলাই করে প্রতিদিন মানে একদিনে উপার্জন করে কত টাকা? 125 টাকা উপার্জন করে। তিনি 25 দিনে কত টাকা উপার্জন করে? তাহলে আমরা এখানে কিন্তু একদিনেটা পেয়ে গেছি, তাই না? আমি বলেছি প্রতিদিন যখন লেখা থাকবে তখন তোমরা সেটাকে একদিন ধরবে। তাহলে এখানে কি হবে, একদিনে উপার্জন করে কত টাকা? 125 টাকা। তাহলে 25 দিনে, তাই না? তাহলে 25 দিনে আমরা এখানে কি লিখবো? অতএব 25 দিনে উপার্জন করেন কি, আরো বেশি না কম? অবশ্যই বেশি। একদিনে যদি 125 টাকা আয় করেন তাহলে 25 দিনে কি আরো বেশি উপার্জন করবে? তাহলে বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 125 গুণ 25 টাকা। এখন এটা আমরা যদি রাফ করি, দেখো 125 গুণন 25,
তাহলে 5 দিয়ে আমি 3টাকে গুণ করব, আবার 2 দিয়ে আমি এই 3টা অঙ্ককে গুণ করব। তাহলে 5 দিয়ে 5 5 25 5, হাতে থাকে 2, আবার 5 দোকানে 10 আর 2 10, 11 12, 12 2, হাতে থাকে কত 1, 5 চকে 5 আর 1 6। যেহেতু তোমার গুণকের একক স্থানীয় অঙ্কের কাজ শেষ, তাই আমি এখানে একটা শূন্য দিয়ে দিব। এখন আবার দশক স্থানীয় অঙ্ক দিয়ে আমি এই গুণর একক স্থানীয়, দশক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্ককে গুণ করব। তাহলে 2 দিয়ে 5কে গুণ করলে 5 দোকানে 10 0, হাতে থাকে 1, 2 দোকানে 4 আর 1 5, আর 2 একে 2, তাই কত হচ্ছে 5, 2 সাথে 0 যোগ করলে 2 হয়, 5 আছে কত 11 1, হাতে থাকে কত 1, 2 আর 1 3, তাই কত হলো আমাদের 3125 টাকা, 3125 টাকা। তোমরা উত্তরটা লিখবে 3125 টাকা। দেখো 8 নম্বর অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, যে রহিমা সেলাই করে প্রতিদিন অর্থাৎ একদিনে সে উপার্জন করে 125 টাকা, তিনি 25 দিনে উপার্জন কত টাকা করে না। এরকম তোমার কিন্তু সংখ্যাটা চেঞ্জ করে আসতে পারে, যেমন রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকার জায়গায় 200 থাকতে পারে, 225 থাকতে পারে, সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। এবং তিনি 25 দিনে না দিয়ে দেখা গেল তোমাকে দিল 28 দিনে দিল, 20 দিনে দিল, 22 দিনে দিল, সংখ্যা চেঞ্জ করে দিলে কোনো সমস্যা নেই, অঙ্কের প্যাটার্ন এটাই থাকবে। তোমরা যদি এগুলো বারবার সংখ্যা চেঞ্জ করে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমার পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে দেখো আমাদের 8 নম্বরটা সলভ হয়ে গেছে, তোমরা তুলে নাও, তোমরা ভিডিওটা পজ করেও অঙ্কগুলো তুলতে পারবে। এগুলো ভিডিও আমাদের ফেসবুকে সেভ থাকে। এরপর আসো 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারে কি বলেছে, তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। আমি প্রশ্নটা তুলি, তোমার কাছে প্রতিটি 230 মিটার দেখো এখানে কি বলেছে তোমাদের, এখানে বলেছে যে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি আছে। কয়টা রশি আছে? 15টি। এবং এটার প্রত্যেকটা লম্বা কত মিটার? 230 মিটার, মানে এক একটা রশি লম্বা হলো 230 মিটার। এখন রশি আছে কয়টা? 15টা। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো, তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? যদি 15টা রশি যদি আমি একই লাইনে রাখি, অর্থাৎ একই লাইনে যদি সারি সারি করে রাখি, তাহলে আমার কি হবে? পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? এখন এটা যদি আমরা যোগ করি অনেক সময় লাগবে, তাহলে আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তা আমরা গুণের সাহায্যে অঙ্কটা সলভ করব। তাহলে আমি জানি যে প্রতিটি, যেহেতু বলছে তাহলে একটি, নাকি? তাহলে একটি রশি লম্বায় কত মিটার? একটি রশি লম্বায় 230
মিটার, তাই না? তাহলে অতএব এখন দেখো, তাহলে আমার রশি আছে কয়টা? 15টা। কারণ প্রতিটি রশি যদি 15 মিটার লম্বা হয়, তাহলে এখন আমাকে আমার প্রশ্নে চেয়েছে যে 15টি রশি এক লাইনে যদি তুমি রাখো তাহলে কত মিটার হবে। তাহলে আমরা 15টি রশির জানতে চাইছি যে 15টি রশি লম্বায় একসাথে রাখলে, একই সারিতে রাখলে কত মিটার লম্বা হবে। তাহলে 15টি রশি লম্বায় কত মিটার হবে? তাহলে কি আরো বেশি হবে? তাহলে 230 গুণন 15 মিটার। এটা আমরা রাফ করে ফেলি। আমরা যদি সহজ পদ্ধতিতে করতে চাই তাহলে দেখো কিভাবে করব। আমরা এই 15টা কোথায় লিখবো? এই দিকে লিখবো, কারণ আমরা জানি যে শূন্যটা আমরা সবসময় ডান পাশে রাখি আলাদা করে, তাই না? শূন্যটা আমরা কোথায় রাখি? ডান পাশে রাখি। এখন দেখো 230-এর সাথে যদি আমি 15 গুণ করি তাহলে আমি সহজ পদ্ধতিতে কীভাবে করবো? 23 লিখলাম আর 15 লিখলাম, আর শূন্যটাকে আমি আলাদাভাবে ডান দিকে রাখলাম। এখন দেখো 5 দিয়ে 3কে যদি গুণ করি কত হয়? 3 5 15, 5 হাতে থাকে কত? 1, 5 দোকানে 10 আর 1 11। একক স্থানীয় অঙ্কের কাজ শেষ। এখানে একটা শূন্য হবে, এরপর 3 অঙ্কে 3 আর 2 অঙ্কে 2, 5 এর 5, 3 আর 1 4, 2 আর 1 কত? 3। আর এই যে শূন্যটা আছে এটা আমরা এদিকে নামিয়ে দিব। তার আমার উত্তরটা কত হলো? 3450, অর্থাৎ 3450 মিটার। তোমরা এটা উত্তরটা এইভাবে লিখে নিবে, 3450 মিটার। তোমরা অঙ্কগুলো খাতা তুলে নাও। তোমাদের 43 পৃষ্ঠায় টোটাল 12টা অঙ্ক আছে, অর্থাৎ 6 থেকে নিয়ে 12 পর্যন্ত অঙ্ক আছে, 60টি অঙ্ক। আমরা এই পর্যন্ত 6, 7, 8, 9 4টি অঙ্ক করে ফেলেছি। এখন আসলে আমরা 10 নাম্বারটা করব। এখন আসো 10 নম্বরে কি বলেছে? যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও, প্রতি মাসে 165 টাকা জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? দেখো এখানে 10 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে, অর্থাৎ 1 মাসে, প্রতি মাসে বলতে আমরা 1 মাসে বুঝবো, প্রতি মাসে 165 টাকা জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে মাস বলেছে, এখানে আবার বছর বলেছে। তাহলে এখন আমার কি করতে হবে? এই বছরটাকে আমাকে মাসে আনতে হবে, কারণ এখানে কিন্তু আমার বলেছে 1 মাসে 165 টাকা জমাও, কিন্তু এখানে বলেছে যে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে। তাহলে আমাকে আগে জানতে হবে যে 1 বছর সমান কত মাস। আমরা এখানে লিখবো ফার্স্টে, আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে
এখানে বলেছে এক মাসে কত টাকা জমাও, 165 টাকা জমাও। তোমরা যেহেতু টাকা তোমাকে কোশ্চেন করা হয়েছে, তোমরা কিন্তু জমাও বলবে না, তোমরা লিখবে জমাই, কারণ এটা তোমাকে কিন্তু বলা হয়েছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও, এটা কিন্তু তোমাকে কোশ্চেন করা হয়েছে। পরীক্ষার প্রশ্নে কিন্তু তোমাকে এরকম একটা কোশ্চেন করা হলে তুমি কি লিখবে, লিখবে যে এক মাসে জমাই 165 টাকা, কারণ তোমাকে কোশ্চেন করা হয়েছে। তো তুমি আবার উল্টো আবার কোশ্চেন করতে পারবে না, তোমাকে উত্তরটা দিতে হবে যে এক মাসে জমাই কত টাকা, 165 টাকা। অতএব যেহেতু বলেছে এক বছরে কত টাকা জমা, তাহলে আমরা জানি, আমি তো এখানে বছর লিখতে পারবো না কারণ এখানে মাস, মাসের সাথে আমার মাস মিলাতে হবে, তাহলে আমরা জানি এক বছর সমান 12 মাস, তাহলে আমি লিখবো 12 মাসে জমাই কত টাকা, 12 মাসে তো আরো অবশ্যই বেশি জমবে। তুমি যদি এক মাসে যদি কি বলে এটাকে 10 টাকা করে জমাও, তাহলে কি এক বছর বাড়বে না? যেমন দ্বিতীয় মাসে কত হবে, এই মাসে যদি তুমি 10 টাকা জমাও, দ্বিতীয় মাসে কত হবে, 20 টাকা হবে, তৃতীয় মাসে 30 টাকা হবে, চতুর্থ মাসে 40 টাকা হবে, এরকম করে বাড়তে থাকবে। তাহলে এখানেও সেম, যে এক মাসে তুমি যদি 165 টাকা জমাও, তাহলে 12 মাসে কি হবে, আরো বাড়বে, বাড়লে কি হবে, গুণ হবে, তাহলে 165 গুণ 12 টাকা। এখন এটা আমরা কি করব, রাফ করে ফেলবো। আমরা রাফটা করে নিই, 165 গুণন 12। এখানে যেহেতু শূন্য নেই, তো এটা আমরা সহজ পদ্ধতিতে করতে পারবো না, আমরা এখানে ডাইরেক্ট এখন করব, এই 2 দিয়ে আমরা এই 3টা অঙ্ককে গুণ করব। তাহলে 5 দোকানে কত হয়, 10, 10-এর শূন্য হাতে থাকে কত, 1, 6 দোকানে 12 আর 1 13, 13-এর 3 হাতে থাকে 1, 2 একে 2 আর 1 3। আমার একক স্থানীয় অঙ্কের কাজ শেষ, এখানে আমি একটা শূন্য দিয়ে দিব। এখন আবার দশক স্থানীয় অঙ্ক দিয়ে কাজ করব, 5 ছকে 5, 6 একে 6, এককে 1। এখন 0 0 যোগ করলে 0 হয়, 5 আর 3 8, 6 আর 3 9 আর 1-এর 1। উত্তর হলো কত, 1980 টাকা। উত্তর 1980 টাকা। দেখো প্রিয় ছোট্ট বন্ধুরা, এক মাসে তুমি জমাইছো কত টাকা, 165 টাকা। 12 মাসে তাহলে কি আরো টাকাটা বেড়েছে, বেড়ে কত টাকা হয়েছে, 1980 টাকা। তোমরা প্রশ্ন তোমাদের যেহেতু বইতে তোলা আছে, তোমরা কষ্ট করে প্রশ্ন তুলবা না, তোমরা জাস্ট খালি উত্তরটা তুলো। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ভিডিওতে জানাতে পারো, সমস্যা নেই, ভিডিওটা সেভ থাকবে। আমি মুছে দিই বোর্ডটা। এরপর দেখো 11 নম্বরে কি বলেছে, সেলিম তার মুরগির খামার থেকে থেকে 185টি মুরগি বিক্রি করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন।
সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন? দেখো সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রি করলেন। সেলিমের খামার থেকে সে 185টি মুরগি বিক্রি করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। তাহলে সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে প্রতিটি মুরগির জন্য সে কত টাকা করে পেলেন? 275 টাকা। অর্থাৎ আমি আগে বলেছি প্রতিটি মানে কি একটি। তাহলে আমরা এখানে লিখতে পারি একটি মুরগি বিক্রয় করলেন কত টাকা? 275 টাকা। অতএব একটা জিনিস খেয়াল করো, এখানে 185টি মুরগি বিক্রি করছে, তাই না? তাহলে এখন আমাকে জানতে চেয়েছে যে 185টি মুরগি বিক্রি করে সে মোট কত টাকা পেল। তার মানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 185টি মুরগি বিক্রয় করলেন, কি আরো বেশি টাকা পেয়েছেন, তাই না? কত হবে? 275-এর সাথে 185 কি হবে? গুণ হবে। এটা আমরা রাফ করে ফেলি। দেখো এখানে কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট গুণ্য দিয়ে কিন্তু আমরা এখন গুণ করবো, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে 5 দিয়ে আমি কি করব? 5 দিয়ে গুণ করবো। 5 5 25-এর 5, হাতে থাকে কত? 2, হাতে থাকে 2। 5 7 35 আর 2 কত? 36 37, 37-এর 7, হাতে থাকে কত? 3। 5 দোকানে 10 আর 3 11 12 13। আমি আবারও বলছি 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 7 35 আর 2 কত? 35 36 37, 37-এর 7, হাতে থাকে কত? 3। 5 দোকানে 10 আর 3 13। তোমরা কিন্তু অবশ্যই 2 থেকে নিয়ে 9 ঘরের নামটা মুখস্থ করে ফেলবে, তাহলে কিন্তু ছোট বড় সব ধরনের গুণই তোমরা পারবে। এখন দেখো আমার একক স্থানীয় অঙ্কের কাজ শেষ। এখন আমি এখানে একটা শূন্য দিয়ে দেবো। এখন আমি আবার দশক স্থানীয় দিয়ে এই 3টা অঙ্ককে গুণ করব। তাহলে 8 দিয়ে এখন আমি যদি গুণ করি, 5 8 কত? 40-এর 0, হাতে দেয় কত? 4। 7 8 56 আর 4 কত? 56, 57 58 59 60, 60-এর কত হবে? 0, হাতে থাকে কত? 6। 8 দোকানে 16, 8 দোকানে 16, 16 আর 6 কত? 16 17 18 19 20 21 22। তোমরা হাতে গুনে গুনে করলে আরো সুবিধা বেশি হবে। এখন দেখো আমার একক স্থানীয় অঙ্কের কাজ শেষ, এখানে একটা শূন্য দেবো। এখন আমার দশক স্থানীয় অর্থাৎ এই 8-এর কাজও শেষ হয়ে গেছে, এই জন্য এখানে আমি আরেকটা শূন্য দেবো। এখন আমার এই শতক স্থানীয় অঙ্ক বাকি আছে, এটিতে আমি আবার 3টাকে গুণ করবো। 5-কে 5, 7-কে 7, 2-কে 2। এখন দেখো 5 0 0 যোগ করলে 5ই হয়, 7-এর সাথেও 0 যোগ করলে 7 হয়। 3 0 5 যোগ করলে কত হয়? 5 আর 3 8, আর 8-এর সাথে 0 যোগ করলে 8ই হবে। 2 আর 1 3, 7 আর 3 10, 10-এর 0, হাতে থাকে কত? 1। 2 আর 2 4, আর 1 কত? 5। তোমরা উত্তরটা এভাবে লিখে নিবে। এখন দেখো তোমরা এভাবে উত্তরটা লিখে নিবে 50,875 টাকা। তাহলে দেখো একটি মুরগি বিক্রি করলেন 275 টাকায়, তাহলে 185টি মুরগি বিক্রি করলেন কি আরো বেশি দামে। তাহলে দুটো আমি গুণ করেছি, তোমরা রাফটা করে নিবে, এরকম করে সাইডে রাফ কেটে করে নেবে, তাহলে বেটার হবে। 50,875 টাকায় বিক্রি করলেন।
আমি বোর্ডটি মুছে দিচ্ছি, তোমার তোমার তুলে নাও অঙ্কটা। আমাদের সময় খুব অল্প আছে, আরেকটা অঙ্ক বাকি আছে 12 নম্বরটা। আমি দেখো 12 নম্বরটা তোমাদের আমি প্রশ্নটা তুললাম না, তোমাদের যেহেতু বই আছে আমি মুখ দিয়ে বলি প্রশ্নটা, আমি এটা প্রশ্নটা উত্তরটা জাস্ট করে সলভ করে দিই। একটি খাতা প্রস্তুত করতে, দেখো 12 নম্বরটা আমি প্রশ্নটা তুললাম না, তোমাদের তো বই আছে, পৃষ্ঠা নাম্বার 43-এ গিয়ে তোমরা প্রশ্নগুলো পাবে। একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন। একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন, তাহলে 955টি খাতা প্রস্তুত করতে তোমার কতটি কাগজের প্রয়োজন হবে? তাহলে দেখো একটি খাতা প্রস্তুত করতে আমার কয়টি কাগজের প্রয়োজন? 78টি। একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন 78টি কাগজ। অতএব দেখো, অতএব 950টি খাতা প্রস্তুত করতে কি আরো বেশি প্রয়োজন? তাহলে 78-এর সাথে গুণ হবে কত? 950টি কাগজ। এটা আমরা গুণ করে ফেলি, 78 আর এখানে কত আছে? 950। যেহেতু শূন্য আছে আমরা এটাকে কি করতে পারি? সহজ পদ্ধতিতে গুণ করতে পারি, তাই না? তাহলে দেখো 5 কত হয়? 40-এ শূন্য, হাতে দেখো কত? 4, 5 7 35 আর 4 কত? 35, 36, 37, 38, 39। আমরা একক স্থানে কাজ শেষ, এখানে শূন্য দিব। 8 নং কত? 8 নং 72, 72-এর 2 হাতে থাকে 7, 7 নং 63 আর 7 কত? 63, 64, 65, 66, 67, 68, 69, 70। 0 0 9 আর 2 কত? 10, 11, 11-এর 1 হাতে থাকে 1, 3 আর 1 4, 7-এর 7। একটু মানে মিস্টেক হয়েছে। 5 8 40-এর শূন্য, হাতে থাকে 4, 5 7 35, 36, 37, 38, 39, 40-এর 9 একে 3, 40। ঠিকই তো আছে। 8 নং 72-এর 2 হাতে থাকে 7, আচ্ছা দেখো, তো এখন উত্তর হবে 74,100। তোমরা প্রশ্নটা খাতায় তুলে নাও। এটা উত্তরটা তোমরা ভেবে লিখে নেবে। দেখো তোমার প্রত্যেকটা অঙ্ক এরকম করে রাফ করবে। তাহলে আশা করি তোমাদের এই যে পৃষ্ঠা 43-এর 1 থেকে 6 থেকে নিয়ে 12 পর্যন্ত আমি সাধারণ প্রশ্নগুলো কিন্তু সলভ করে দিয়েছি। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে। 7 তারিখে অবশ্যই তোমরা যারা দিবা শাখার শিক্ষার্থীরা আছো 12টা বাজে তোমাদের যে ক্লাসরুম আছে সেখানে এসে পড়বে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।